বন্ধুরা এই সেই রামসাগর, যে সাগর দেখতে আমি আসলে 80 টাকা দিয়ে 60 টাকা দিয়ে একটি ভ্যান ঠিক করেছি। আসলে দূরত্ব প্রায় 5 কিলো, এপার থেকে ওপার চতুর্দিকে ঘুরলে 5 কিলো হয়, এরকম বলতেছে ভ্যানালা। তো দেখেন বন্ধুরা কত বড় এই রামসাগর। রামসাগরটি বন্ধুরা এই সেই রাজা রামনাথের স্ত্রী যখন আসতে বসে করতে তখন এখানে বিশ্রামিত। তাদের বাসাটা একটু দূরেই ছিল, এখান থেকে প্রায় 5 কিলো দূরে। এখানে সে হাতি রাখতো, হাতি রাখার ঘর রয়েছে এখানে। এখানে সে কোথায় বসতো, কীভাবে সে বিশ্রামিত সেই ঘরটি এটা। তো বন্ধুরা চলে আসলাম সেই রানীর বিশ্রামাগারে। দেখেন কীভাবে ইট পাথর দিয়ে তৈরি হচ্ছে এই ঘরগুলো, আপনি দেখে সুন্দর হয়ে যাবে। আসলে হরিণ কখনো আমার ছুঁয়ে দেখা হয়নি। তুমি খাও, আমার ভাই তো অনেক মারা যায় না। তো বন্ধুরা রামসাগর দেখতে হলে আপনাকে এখানে টিকিট নিতে হবে। প্রতি টিকিটের মূল্য 20 টাকা। তো বন্ধুরা আমি টিকিটটা নিয়ে নিলাম, এখন আমি যাব সেই রামসাগর দেখতে। বন্ধুরা চলে এসেছি আমি দিনাজপুর শহরে। দিনাজপুর শহর ঘুরে দেখাবো আপনাদের গাছ। আজ আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে রামসাগর দেখাতে। রামসাগর যে ইতিহাস ঐতিহ্য হয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। থাকুন বন্ধুরা আমার সাথে, দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। তাছাড়া স্পেশালি রয়েছে আপনাদের জন্য দিনাজপুর শহরে কিছু ঐতিহ্য কথা। তো বন্ধুরা এই সেই রামসাগরের গেট, দেখেন রামসাগর। একটি গেট এবং মাছ দেখেন। কোন দিকে এটা পুকুরটা কোন দিকে? আর দূর হ্যাঁ, এটা 5 কিলো ভাড়া কত? আমি 120 টাকা কইলাম তো 50 টাকা দিম যাবা, নাহলে পায়ে হাইটে ঘুরে এত রাস্তা হাঁটি যাড়ি না 50 টাকা দেবো না বাবা। 50 টাকা 50 টাকা 80 টাকা দেন। 50 টাকা যাবা তুমি 60 টাকার জন্য বাবা। আমি এটা করে আপটা করলাম, আমরা 120 টাকাই ঘুরাই। 60 টাকা তোমার জন্য 50 টাকা দিবা, ঠিক চল। বলে গেছিলাম আজকে আমার সবার সঙ্গে আমার বড় ভাই মুক্তিযোদ্ধা আবদুল্লাহ গভর্নর সাহেব, দেখতে পাচ্ছেন। আপনারা চোখে অনেক ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, এদেরকে নিয়ে যেতে হবে আপনাকে সেই রামসাগর দেখতে। যেহেতু এরিয়া প্রায় 5 কিলো। পুকুরটা কোন দিকে হবে? পাহাড় নাকি? হেঁটে যাওয়া যায় না? পুকুরে পাহাড় হেঁটে যাওয়া যাবো না? এখন দেখেন সাগরটা কোথাও সাগরে 5 কিলো নদী রাই। হ্যাঁ, গোটা চতুর্দিকে। ও পুকুরটা 5 কিলো না, তো বন্ধুরা আপনারা অনেক সাগরের নাম শুনেছেন, কিন্তু রামসাগর নামে যে একটি সাগর বাংলাদেশে রয়েছে, একটি পুকুর রয়েছে, তার নাম কখনো শুনেছেন কিনা জানি না। সেই সাগরের বিবরণটি আমি আপনাদের মাধ্যমে দিতে চাই এখন। রামসাগর দিনাজপুর জেলা তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি। রামসাগরকে বাংলাদেশের বৃহত্তম মানবসৃষ্ট দিঘি হিসেবে বিবেচনা করা হয়। তটভূমিসহ রামসাগরের আয়তন 4,37,492 বর্গমিটার, দৈর্ঘ্য 1031 মিটার ও প্রস্থ 364 মিটার। এই রামসাগরের গড় গভীরতা প্রায় 10 থেকে 15 মিটার। রামসাগরের পাড়ের যে উচ্চতা রয়েছে তা 15 থেকে 20 মিটার। দিঘিটির পশ্চিম পাড়ের মাঝখানে একটি ঘাট ছিল, যার কিছু অবশিষ্ট এখনও রয়েছে। বিভিন্ন আকৃতির বেলে পাথর ব্লক দ্বারা নির্মিত হয়েছিল এই ঘাটটি। এই ঘাটটির দৈর্ঘ্য প্রায় 45 মিটার এবং প্রস্থ 18 থেকে 20 মিটার। দিঘিটির পাড়গুলো প্রতিটি 10 থেকে 75 মিটার পর্যন্ত উঁচু এখনও রয়েছে বিদ্যমান। অবস্থান: দিনাজপুর জেলা শহর থেকে প্রায়
8 কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে এই দিঘিটি অবস্থিত। তো বন্ধুরা, যারা এই দিঘিটি দেখতে চান তারা চলে আসতে পারেন দিনাজপুর জেলা তাজপুরে। তো বন্ধুরা, এখানে দিনাজপুর শহর থেকে এখানে আসতে আপনাকে ভাড়া গুনতে হবে 50 টাকা। তো বন্ধুরা, চলুন আমরা এবার এর ইতিহাস কিছুটা জেনে নেই। তো বন্ধুরা, আমরা এই পুকুরটির ঐতিহাসিক কিছু কথা জেনে নেই। ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রাজত্বকাল ছিল 1722 সাল থেকে 1760 খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধের আগে 1750 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে। এই রামসাগর দিঘি খনন করেছিলেন তারই নাম অনুসারে এর নামকরণ করা হয় রামসাগর। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা খরচা করতে হয়েছিল এবং লোক লেগেছিল 15,000। রামসাগর বন বিভাগের তত্ত্বাবধানে আসে 1960 সালে। 1995-96 সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। 2001 সালে 30 এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। মন্দির রয়েছে, কিসের পাহাড় নাকি এগুলা? পাহাড় এত সাথে এটা কি পাহাড় না? এটা কি আগে মনে ই ছিল, এই পুকুরি ছিল না? এখানে শুনেন তাহলে গল্পটা কই, গল্প বলেন দেখি। এইখানে মনে করেন সাগরটা খুঁড়ছিল, তখন মনে করেন যে কোনো মাটি, সম্পূর্ণ মাটি, এখানে মনে করেন পাহাড় বানাইছিল, স্তূপ দিয়ে রাখছিল আর কি। হ্যাঁ, ঘুরতে করে মনে করেন পাহাড় বানাইছে। পাহাড় যখন বিশাল উচ্চা ছিল, তখন তো খোলামেলা চারোপাকে ওই জায়গা প্রাচীর দেওয়া আসলো না, আর পুকুরে তো মনে করি কোনো প্রাচীর দেওয়া নাই। যে আকাশে বর্ষাকালে যখন পানি হয়, তখন কিছু কিছু জমি বাড়ি মাটি ধুই যায়, কিছু পুকুর পেয়ে যায়। আচ্ছা, আগে বিশাল পাড় ছিল, এখন তো পাড় নিচে গেছে, যত বর্ষাকাল হতে যত নিচে আছে। তো বন্ধুরা, এই রামসাগরকে ঘিরে অনেক লোককথা রয়েছে। এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা। কথিত আছে 1750 খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খরায় দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা। এ সময় দয়ালু রাজা প্রাণনাথ স্বপ্নাদেশ পেয়ে একটি পুকুর খনন করেন। মাত্র 15 দিনে এর কাজ সম্পূর্ণ হয়, কিন্তু দুঃখের বিষয় সেই পুকুর থেকে পানি না ওঠায় এক সময় রাজা স্বপ্নাদেশ দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে। স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন। তারপর এক ভোরে যুবরাজ রামনাথ বাবার কথা মতো সাদা পোশাক পরিচ্ছন্ন অবস্থায় হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করে সেই দিঘির দিকে। দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রামসাগরের সিঁড়ি বেয়ে বেয়ে যখন মন্দিরের কাছে গেল এবং মন্দিরের ভিতরে ঢুকে পড়ল, সঙ্গে সঙ্গে দিঘির তলদেশ থেকে অজোর ঝাড়ায় উঠতে লাগলো পানি। চোখের পলকে যুবরাজ হারিয়ে গেল পানির নিচে, আর যুবরাজ বন্দি রয়ে গেল সেই মন্দিরেই। তারপর থেকে এই রামসাগরের পানির আর কোনো দিন অভাব হয়নি এবং এই রামসাগর কিন্তু শুকিয়েও যায়নি। তো বন্ধুরা, অপর আরেকটি লোককাহিনী রয়েছে। কাহিনীটি হলো, ওই সময় রাজা যখন পুকুরটি খনন করে থাকে, তখন যখন এই পুকুরে পানি না উঠল, তখন রাজা স্বপ্নে দেখল এখানে রাম নামে কোনো একটি মানুষকে বিসর্জন দিলে নাকি পানি উঠবে। তখন রাজার ওই এলাকার এক রাম নামে এক যুবককে যখন এই পুকুরে আত্মাহুতি দেওয়া হয়েছিল, তখন এই পুকুরে পানি উঠল এবং ওই রামনাথের উপরে বিশেষ করে এই পুকুরটির নাম করা হলো রামসাগর। তো বন্ধুরা, চলুন আমরা পুকুরটি ভালোভাবে ঘুরে দেখি এবং দেখি পুকুরটি কত বিস্তীর্ণ এবং কত বড় রয়েছে।
বন্ধুরা এই সেই রামসাগর, যে রামসাগর দেখার জন্য আমরা সুদূর টাঙ্গাইল থেকে এসেছি দিনাজপুরে। তো দিনাজপুরের রামসাগরটি এই যে আমি যে সাইডটি দাঁড়িয়েছি এই সাইটের গভীরতা হলো 35 ফিট, আর ওই উত্তর যে সাইড দেখতে পাচ্ছেন আপনারা উত্তর সাইডের গভীরতা হলো 30 ফিট। এবং এই রামসাগর যে পুকুরটি রয়েছে পুকুরের মাঝখানে ছোট ছোট পুকুর রয়েছে, যেখানে আসলে পুকুরটা মূলত করা হয়েছিল পানি খাওয়ার জন্য, আর ছোট ছোট পুকুরগুলো যেহেতু নিচে রয়েছে সেখানে শ্যাওলা যাতে জমে যায় সেই কারণে পুকুরগুলো কাটা হয়েছিল। তো আসলে বন্ধুরা এই রামসাগরের মাঝখানে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটিতে যখন এই পুকুরটা কাটলো রাজা রাম, তখন যখন পানি উঠলো না তখন তার ছেলেকে আত্মহতি দিয়ে পানি উঠাতে হয়েছিল এই রামসাগর থেকে। তো বন্ধুরা চলুন দেখে থাকি আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা এই সেই রামসাগর, দেখুন রামসাগর সাইডটা দেখেন, চতুর্দিকে শুধু গাছ আর গাছ লাগানো রয়েছে। দেখেন আগের মানুষরা কত দুঃসাহস ছিল, তার দুঃসাহস তবে এই পুকুরটা কেটেছিল। হরিণগুলা কাছ থেকে হরিণ দেখেনি, তার দেখেন কাছ থেকে হরিণ, এই তো হরিণ দেন, দেখি বাদন দেন। আমি ইচ্ছা করলে এখানে খাওয়াতে পারবেন। কি হরিণের নাম? চিত্রা। সিংহে তো হাতে ঢালেন, এই যে ঢালো। আমরা আসলে আসলে হরিণ কখনো আমার ছুঁয়ে দেখা হয়নি। তুমি খাও, ছুঁয়ে দেখা হয়নি আমার, আসলে প্রথমে ছুঁয়ে দেখলাম আজকে হরিণ। আমার বড় ভাই আসলে হরিণ তখন ছুঁয়ে দেখা হয়নি, আজকে প্রথম ছুঁয়ে দেখলাম। আসলে আপনি ছুঁয়ে দেখতে পারবেন চিত্তা হরিণগুলো। বন্ধুরা এই সেই রাজা রামনাথের স্ত্রী যখন আসতো গোসল করতে তখন এখানে বিশ্রাম নিত। তাদের বাসাটা একটু দূরেই ছিল, এখান থেকে প্রায় 5 কিলো দূরে। এখানে সে হাতি রাখতো, হাতি রাখার বড় হয়েছে এখানে। এখানে সে কোথায় বসতো, কীভাবে সে বিশ্রাম নিত সেই ঘরটি এটা। তো বন্ধুরা চলে আসলাম সেই রানীর বিশ্রামাগারে। দেখেন কীভাবে ইট পাথর দিয়ে তৈরি হচ্ছে এই ঘরগুলো, আপনি দেখে সেটা বিস্মিত হয়ে যাবেন। ভয় আসলে এখানে গা জিনজিন করছে আমার। কত কায়কার যে ঘর করে
জয়েন করলে মনে হয় এখনই ভেঙে পড়বে, কিন্তু আসলে এরপর 400 বছর হয়ে গেছে। আরো ভিডিও করছে, তারাও আসছে করতে এখানে। দেখেন ঘরটি বেশি বড় নয়, ছোট ছোট কক্ষ রয়েছে এখানে। তাহলে কক্ষ কিসের ভাই এগুলা? হাতি রাখার ঘর এগুলা? মোবাইল লেদার মোরা সাদা মোবাইল সুন্দর করে একটা ছবি তুলবে। অনেক পিচ্ছাল, বৃষ্টির দিন উপরে উঠলাম না। তো বন্ধুরা দেখেন গাছপালা রয়েছে, ছাদ ছিল না আগে। এটা হলো রামসাগরের ইতিহাস ঐতিহ্য। তো বন্ধুরা আসলে কি ইট যে বুঝতে পারছি না, এত শক্ত, এত শক্ত ইট। কি এগুলা ইট নাকি? ইট এত শক্ত? হ্যাঁ। তো বন্ধুরা বলছিলাম আজকে আমার সবার সঙ্গে আমার বড় ভাই ঘুরতে খুব পছন্দ করে। এগুলো বড় ভাই আগেই দেখা, তো ভাইয়ের সাথে দিনাজপুরের আমি ঘুরতে এলাম, দেখতে পেলাম এবং দেখালাম, আপনাদের দেখার চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সকালে, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। দূর থেকে দেখা যাবে যে ওই তো রামসাগর। ওকে, ভালো থাকবেন সকালে।